পারে না। ও আচ্ছা আর আগে তো শুকনো শুকনো ছিল, কিন্তু আরো একটু শুকনো আমার কাছে লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ওই যে বুকে মাঝে মাঝে একটু ব্যথা ব্যথা করে, একটু হার্টবিট বাইরে যায় মাঝে মাঝে, সব সময় না। আর হাঁটু ব্যথাটা আগে থেকে একটু কমছে। তবে আপনি সব দিকে ভালো আছেন। হ্যাঁ, আর সেই খাইতে বসলে মনে করেন ফ্লোরে বসে খাইতো, পাটিতে বসি তো ওই ওঠার পরে আমার পায়ের তলা ব্যথা করে, থাকতে পারি না, পায়ের তলা ব্যথা করে, পাড়াই দিতে পারি না। ওইটুক সময় বসি মনে করেন, অতটুক সময় বসার পরে এটাও যাবো, ওষুধ তো চলতেছে, আপনার চলে যাবে। যেহেতু স্কিনের সমস্যাটাও আল্লাহ চাইতো কমে আসতেছে, এটা খুবই গুড নিউজ। আর পায়ের নখটা তো খুব ইম্পর্টেন্ট ছিল, সেটাও যেহেতু পরিবর্তন হচ্ছে, এগুলি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি মনে করি যে শুকনোই লাগে আমার কাছে, একটু ভিজা ভিজা লাগতো, একটু ফুলা ফুলা লাগতো ডক্টরে। আচ্ছা, লাগে না, ভিজাতেও লাগে না। আচ্ছা, আরেকটা বিষয়, তাহলে নখের একটা ছবি দিন, আমি বুঝতে সুবিধা হবে। আর একটা কথা বলি, আপনার এই যে আমাদের চিকিৎসা চলা পরে আপনার খাওয়া দাওয়া, তারপর শ্বাস প্রশ্বাস, এগুলি কি, প্রস্রাব পায়খানা, এগুলি কি অবস্থা আগেছে, ঘুম? এগুলো আগের মতোই আছে, এগুলো তো সমস্যা নাই, আগে তেমন একটা খাওয়া দাওয়া তো আমার সমস্যা নাই সবসময়। ওই যে পাইলসের সমস্যাটা আছে তো, একটু মাঝে মাঝে পাইলসে রক্ত পড়ে, দেখা যায় অনেক সময় কষা হইলে পরে, আবার দেখা যায় সারা কষা না হইলে এমনি তো মাঝে মাঝে পড়ে, পায়খানা ঠিকই আছে কিন্তু দেখা যায় রক্ত যায়, মেলাখানিক যায় তাও। আচ্ছা মাঝে মাঝে বেশি যায়। আচ্ছা আচ্ছা, তাহলে পায়খানা মাঝে মাঝে কষা হয় যে, এটা কি বর্তমানে কি অবস্থা? বর্তমানে এই যে আমাদের চিকিৎসা চলার পর থেকে বর্তমানে কি অবস্থা? কষা কি আগের মতোই হচ্ছে না কম হচ্ছে? না না, এখানে তো কিছু বললাম না, বাড়ি গেলে একটু পরিবেশের কারণে আর কি ঝামেলা হয়। বাড়িতে গেলে এমনিতে আমার একটু ঝামেলা হয়, দেখা যায় একটু দূরে, আবার সব মিলে কেমন যেন ওই সময় আমার ঝামেলা হয়। খাবার দাবার সব ঠিকঠাক থাকে, তারপর একটা হয় না, এগুলি তখন আর কি কষ্ট হয়। তো বাড়ি গেছিলাম তো এখানে আর কি হয়েছিল একটু, পরে আবার বাসায় একটু ঠিক হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। আর এমনি ওইটা তো বাড়ির কথা বলেন, এমনি শহরে কি আপনার ওই যে পালসের যে প্রবলেমটা হয়, এটা কি শহরে হয় আপনার? হ্যাঁ হ্যাঁ, শহরে হয়। আচ্ছা, এটা আপনার এই আমাদের এই চিকিৎসা চলাকালে এগুলি কি অবস্থা আপনার? এই যে কয়েকবার হয়েছিল, এত দিনের মধ্যে আমার 2-3 দিন হয়েছিল, আর 2-3 দিনের মধ্যে ব্লাডটা অনেক বেশি গেছিল, একটু বেশি পায়খানা সব তো ব্লাডটা অনেকই যায়। আচ্ছা, এই যে ব্লাড গেছিল, আগে কি পেন ছিল? না না না, ওটা কোনো ব্যথা হচ্ছে না, একটু ব্লাড যায় মাঝে মাঝে, ব্লাডটা গেলে একটু হালকা একটু জ্বলে, তারপর আবার কিছু হয় না। আচ্ছা, আগে আপনার কয়দিন পর পর এরকম ব্লাড যেত? আগেও ব্লাড যাইতো, সপ্তাহে 2-3 বার যাইতো, আবার অনেক সময় দেখা যায় একবার যাইতো। তাহলে তো আপনি এখন যদি রিসেন্টলি কি এই দেড় দুই মাস তো আমাদের, বা 2-2.5 মাস যতটুকু সময় এর মধ্যে 3-4 বার গেছে, এই তো? হ্যাঁ হ্যাঁ, 3-4 বার। তাহলে তো আপনার এটা ফ্রিকোয়েন্টটা অনেক কমে আসছে, কিন্তু কাজ হবে, তাই না? হ্যাঁ, এগুলি তো আর পালস চিকিৎসা তো আমার না, ও ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে আপনার পালসের চিকিৎসা আমি যে সমস্ত কেস পালসের করি, ও 10 দিনের মধ্যে ঠিক হয়ে যায়। এত সুন্দর কেস আমি পালসের করি, এবং আমার 90% রুগী পালসের ফোনেই দেখিয়ে দিই, আসাও না, কেউ দেখা হয় না, কিছু না, কিন্তু টাচে থাকে পেশেন্টরা। বাট আপনার পালসের যে কষ্ট, সেটা আপনার 4 দিন বা 5 দিনের মধ্যে চলে যায়। আমার পালসের কেসে অনেক সাকসেস, অনেক, একটা 100% সাকসেস। গত বছর এত রুগী দেখছি যে সব কেস দাঁড়ায় গেছে আমার, আল্লাহর রহমতে। এবং বড় বড় প্রফেসরদের কাছে যে সমস্ত ডাক্তার রুগীরা যায়, তারা কোনোভাবে আমার টাচ পাইলে তারা ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে আমার কাছে নেয়, বা ওইখানে দেখাইছে, ওষুধ খাইতেছে, ফায়দা পায় না, এরকমও আমি অনেক রুগী দেখছি। পাইলসে আমার কোনো আল্লাহর রহমতে, আল্লাহর মেহরবানিতে ফেল নাই। স্কিনেও তো আমার আল্লাহর রহমতে অনেক ভালো অবস্থা, কিন্তু এখন ইদানিং আপনার রুগীদের কারণে স্কিন ডিজিজ ভালো হইতে একটু সময় লেগে যায়। আদারওয়াইজ নাহলে স্কিন, আর রুগীরাও ধৈর্য ধরতে চায় না, এই কারণে নাহলে আমার স্কিনেও যথেষ্ট সাকসেস আছে আর কি। ঠিক আছে, তাহলে আপনি কয় নাম্বার ওষুধ খাচ্ছেন এখন? তাহলে 1 নম্বরে ওষুধ শেষ হয়েছে, 1 নাম্বারটা, এখন 2 নাম্বারটা কি শুরু করব? না, 3 নাম্বার খাবেন। 2 নাম্বার পরে, হ্যাঁ 3 নাম্বার। ওই 2 নাম্বারে তো বি লেখা না? হ্যাঁ, দেখেন, আমার মনে আছে তো, বি লেখা আছে। এই লেখা আছে একটা, এই যে 1 নম্বর ওষুধ, এই লেখা। ও সরি, ওই আগেরটা বের করছি। হ্যাঁ হ্যাঁ, না না, ওইটা ফালাইন না, ওষুধ ফালাইন না, রাখেন, যে কোনো সময় কাজে লাগলে আমরা কাজে লাগাইতে পারি। এইজন্য ফালাই নাই, যদি কাজে লাগানো যায়। কাজে লাগানো লাগলে, যদি কখন লাগবে বলা তো জানি। 2 নম্বরে একটা এ লেখা, একটা বি লেখা, না একটা 2 নম্বরে বি লেখা, একটা 3 লেখা, এখানে খাবো কোনটা? 3 নাম্বারটাই খাবেন। আচ্ছা, 3 নম্বরটা খাবো, ওই প্রতিদিন 1 মুখে করে এরকম। হ্যাঁ, ওই নিয়মে খাবেন। আর
হাঁটু ব্যথাটা কি অবস্থা, এবার ওষুধ চালু করার পরে ওই হিলে যে ব্যথাটা ওইটা কি অবস্থা আমার একটু জানাবেন, ঠিক আছে? আশা করি হ্যাঁ 4 দিন খেয়ে জানান। কয়দিন থেকে ব্যথাটা এটা বলেন, তারপর বলে দিচ্ছি কদিন পরে জানান। কয়দিন থেকে ব্যথাটা, কয়দিন থেকে? আরে আর 3 দিন পরে, 3-4 দিন পরে, 4 দিন পরে জানালে দেখবেন ইনশাল্লাহ কমে যাবে। জি আসসালামু আলাইকুম। আজকে যে কেসটা আমি একটু ডিসকাশন করতেছি, কেসটা 14/9/2024 দেখা হয়েছে এবং এটা তার ইউট্রাসে ফাঙ্গাস পড়া থেকে তার পিরিয়ডের সময় প্রচণ্ড ব্যথা হয় এবং ব্যথায় এমন অবস্থা হয় যে তাকে ব্যথা পেন কিলার, ইনজেকশন এগুলি সব নিতে হয় এবং সে গত 3 মাস থেকে তার ব্যথা প্রচণ্ড, সে আর সহ্য করতে পারতেছে না। এর আগে একজন ডাক্তার দেখেছিল, উনি ওষুধ দেওয়ার পর ওরকম ফায়দা হয় না, পরে যে কোনোভাবে আমার কাছে আসছে কেসটা। তো আমি কিভাবে মেডিসিন দিয়েছি সেটা ভিডিও লিঙ্কে দিয়ে দিব। প্রথম প্রেসক্রিপশনটা আমার এটাই ছিল। তো প্রথম প্রেসক্রিপশন দেওয়ার পর কী হয়েছে তার মুখেও আপনি সেই ভিডিওর ফলো আপও শুনতে পারবেন এবং তারপরে কি হয়েছে পেশেন্ট সেই ঘটনাটা বলি আমি। ওই ভিডিওটা লিঙ্কটা দিয়ে দিব, আপনি শুনে নেবেন। তো পেশেন্টের মেডিসিন খাওয়ার পর তো এটা ঠিক হয়ে যায়, কমে যায়, কিন্তু তারপর পেশেন্টের মধ্যে ভয় যে এটা আমাকে আবার কষ্ট দিতে পারে। এই চিন্তা করে পেশেন্ট ইনজেকশন দেয় যাতে পিরিয়ড না হয়। তো এই পিরিয়ড না হওয়ার জন্য যখন ইনজেকশন দেয় তখন আমাদের মেডিসিন চলতেছিল, রেগুলার মেডিসিন চলতেছিল। চলার পরে 3 মাস চলে যায়, তারপর তার পিরিয়ড হয় এবং 3 মাসের জায়গায় সেইটা 3 মাস বন্ধ রাখার জন্য সেটা প্রায় 4 মাস 5 মাসের মতো তার একটা পিরিয়ড বন্ধ থাকে এবং পিরিয়ড বন্ধ রাখার পরে প্রথম মাসে যখন পিরিয়ড হয় তখন প্রচণ্ড ব্যথা হয় এবং প্রচুর কষ্ট। একটা গ্যাসের ওষুধ খাইছিলাম, তো উঠার পর দেখি ভালোই লাগে, কম কমে গেছে। তো উঠছে লড়াচড়া করছে না, এরপর তো শুরু হয়ে গেছে পেটে ব্যথা। এত বিরক্ত লাগে না, এত ব্যথা বুঝি আর ভালো লাগে না। একটু টিপ টিপ হালকা ব্যথা লাগে না, এটা যদি ব্যথা হয় তাহলে আমি কি করবো? পেটে ব্যথা করে কি জন্য বুঝলাম না। পেটে ব্যথা করে খালি পেটে ব্যথাই না, মাঝে মাঝে প্রস্রাবের রাস্তা এমন চিলিক মারে, মানে যে টাটানো ব্যথা, টান মাইরে ভিতরে নিয়ে যায় এরকম আর লাগে, টাটানো ব্যথা। কি কারণে কি বলতে পারি না আসলে, কি জানিস। আচ্ছা, ব্যথা যখন করে তখন কি করতে মন চায়, কি করলে আরাম লাগে? না কিছুই করি না, ওই ব্যথা লাগে কি আর করবো, কিছুই তো করার নাই। ওখানে যে কিছু করলে ভালো লাগে ওরকম লক্ষণ আমি দেখি না, নিজে ভাবি তো কিছুই ওরকম বোঝা যায় না। বিরক্ত লাগে খুব, এই ব্যথার কারণে? এই তো হ্যাঁ বিরক্ত লাগে অনেক। আর কত ভালো লাগে, এত ব্যথা এত সহ্য করা যায়? পরশুদিন যে গ্যাসের ওষুধ খেয়েছিলাম, কালকে আর খাইনি। পরশুদিন কি বেশি ব্যথা ছিল এই জন্য? হ্যাঁ অনেক ব্যথা করছে, পরে গ্যাসের ওষুধ খাইছিলাম। ব্যথা বেশি হলে সহ্যের বাইরে চলে যায় না, সহ্য করা যায় না? হ্যাঁ সহ্যের বাইরে যায়। ব্লিডিংটা কি যাচ্ছে এখনো? হ্যাঁ যায়। ওটা কি মাঝে মাঝে একটু যায় না, মনে করেন 1-2 বার টয়লেটে গেল না, কিন্তু ফিরে আবার 1-2 বার 3 বার গেলাম, কয়বারই গেল, এরকম একটা অবস্থা। মাঝে মাঝে একটু এমনিতেই বন্ধ থাকে মাঝে সাঝে, আবার মাঝে মাঝে যাইতে এখন বলা যায় না কোন সময়। কালকে 2 বার না 1 বার গেলাম, কালকে যাইনি, কিন্তু আজকে যে গেছি, আজকে আবার ব্লাডটা গেছে। আর হচ্ছে আমার হলো সমস্যা কি ভাই, ওই যে কিডনির সমস্যাটা আছে, ওরই মাঝে মাঝে ওরকম দেখা যায় 1 সপ্তাহ ভালো থাকলাম, হ্যাঁ আবার 1 সপ্তাহ অনেক বিরক্ত করে চুলকায়, তখন হচ্ছে পাইলসের গোড়াটায় ক্ষত সিস্টেম হয়ে যায়, এরকম হয়। কিন্তু পাইলসের সমস্যাটা মেইন না, আমি মনে করি যে কিডনির সমস্যাটা মেইন। কিডনির সমস্যা না থাকলে আমার পাইলসটা কিন্তু ছিল না। এই জন্য নাসিবের কাছ থেকে অনেকদিন ওষুধ খাইছিলাম, উনি যে কি দিয়েছিল আমি জানি না, নাম তো জানি নাই। অনেক ওষুধ খাওয়ার পরে কমই নাই, কিন্তু লাস্টে উনি সেন্টোনাইন না জানি কি দিছিল, গুড়ি যে ওগুলোও খাইছি, তাতেও কমে না। এটা কেমন ধরনের কে জানে। ওদিকে ওই যে অ্যালোপ্যাথি যেগুলো ওটিও খাইছি, কিন্তু কমে একটু, আবার যাইছি কয়েকদিন পর আবার যাইছি। আচ্ছা, পালসটা ব্যথা করে কি করার সময়? না, টয়লেটে যাওয়ার পরে ব্যথা করে, এর আগে ব্যথা নেই। টয়লেটে গেলে টয়লেটে যাওয়ার আগেই ভয় করে যে টয়লেটে গেলে তোমার ব্যথা করবে না। তো পায়খানা নরমই হয়, তারপরে আমার ব্যথা করে। পায়খানা থেকে আসার আধা ঘন্টা পর্যন্ত ওর ব্যথা করে, এমনিতেই আবার কমে যায়, আধা ঘন্টা পর কমে যায়।
এতে কি বাথরুমে বুঝছেন না কি বলছেন? বলছি যে এতে কি বাথরুমে যাওয়ার কথা চিন্তা করলে কি ভয় লাগে নাকি? না না বাথরুমে গেলে তো না বলতে না বাথরুম থেকে আসার পর তো টয়লেট চানে ব্যথা করবে এই তো ভাবি ভয় কি আর অত ভয় কাজ না ওইটাই যে এখন বাথরুমে গেলেই তো আমার বাথরুম এই জন্য একটু ব্যথা করবে না। হ্যাঁ বাথরুমে টয়লেটে গেলে তো আসার পর ব্যথা শুরু হয়ে যাবে না। হ্যাঁ এটার কারণে কি বাথরুমে একটু দেরি করে যাওয়া বা খাওয়া দাওয়া একটু এমন ভাবে খাওয়া যাতে বাথরুমের চাপটা কম এরকম করা হয় কিনা? না 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 এডি করি না, এডি করি না, এগুলো করা হয় না। বাথরুমের চাপ আমি কন্ট্রোল করি না, আটকে রাখলাম গেলে ব্যথা করবে, আবার খাবার দাবার কম খাবো না এরকম আর না। সমস্যা বাথরুম করলে ব্যথাটা অনেকক্ষণ সময় থাকে এই তো? হয়তো আধা ঘন্টার মতো থাকে, এরপর এমনিতে এবার কমে যায়। ঠিক আছে। আর এই দুইটা তিনটা কষ্টের মধ্যে কোন কষ্টটাই বেশি পাওয়া হচ্ছে এখন? পেটে ব্যথা না কোনটা বেশি কষ্ট দিচ্ছে এখন? বর্তমানে আমার পেটে ব্যথাটাই বেশি কষ্ট লাগে। এখন কিন্তু পেটে ব্যথা নাই, আমি কিন্তু ভালো মানুষ বসে দিছি। বড় হয়তো অনেক পেটে ব্যথা ছিল, এখন কিন্তু নাই। সবসময় যে থাকে ওরকমের না, মাঝে মাঝেই থাকে, মাঝে মাঝে কোমর সহ পেটটার ব্যথা করে ওঠে। হ্যাঁ দেখা যায় কিছু সময় থাকলো, এখন তো ব্লাড নাই। হ্যাঁ ব্লাড থাকলে তো সময় সবসময় থাকে। আবার এই যে টিপ টিপ এইটা ব্লাডের কথা বললাম, ওরই কিন্তু এখনো আছে, কিন্তু এখন কিন্তু আমার ব্যথা নাই, আবার আসে ব্যথা। এই কোন সময় যে আসবে এটা তো বলা যায় না, হঠাৎ করে ব্যথা আসে, আবার দেখা যায় একটু কমে ভালো লাগে, আবার দেখা যায় আসে, এই টাইপের আসে যায়। ঠিক আছে, দেখি কি করা যায়। ঠিক আছে, ওকে। জি আসসালামু আলাইকুম। যখন তার পেন কিলার ওই ইঞ্জেকশন দেওয়ার টাইমটা চলে যায়, তারপর তার পিরিয়ড আসে এবং পেন হয়। আর যে পেনটার জন্য সে চাইতেছিল না, পেন হয়। প্রথম মাসে তার পিরিয়ড হয়, টাইম শেষ হওয়ার পরে পিরিয়ড হয়, অল্প হয়, পেন কম হয়। তারপরে মাসে তার পিরিয়ড হয়, পেন হয়। তখন এবং পেনে সে বলতেছে আমি অনেক কষ্ট পাচ্ছি, আমার কিছু করেন। তখন তাকে আমরা ডিলিউশন পজিশন ফিট ফর হার এই দুটো দিয়ে স্টেমোনিয়াম করি, তাকে 2টা ডোজ নিতে বলি। এরপরে ওই মাস যায়, তারপরে মাসে তার পিরিয়ড হয়, পেন অনেকটাই কম থাকে কিন্তু অনেকটাই কম থাকে। তখন রেগুলার মেডিসিন চলতে থাকে। তারপরে মাসে পিরিয়ডে কোনো পেনই নেই, খুব সুন্দর হয়েছে। তারপরে মাসে যে আপনার পিরিয়ড হতে সময় নেয়, যেটা 1 মাস সবসময় তার পিরিয়ড ডিউ টাইমেই হতো, কিন্তু এই মাসে তার ডিউ টাইমে হয় নাই, প্রায় 20 দিন 25 দিনের মতো লেট হওয়ার পরে, তখন তার লেট হওয়ার আগে তার কোমরে এদিক দিয়ে ধরা ছিল, কোনো পেন নাই, ধরা ছিল পিরিয়ড হবে এরকম একটা বিষয়। তারপরে প্রায় 20-25 দিন, নির্দিষ্ট টাইমের 20 দিন পরে তার পিরিয়ড হয়ে যায় এবং কোনো পেন কিছুই থাকে না। তারপরে মাসেও তার পিরিয়ড হয়, নর্মাল পিরিয়ড, কোনো পেন টেন থাকে না। তো আসলে প্রতিটা কোনো এলোপ্যাথি খেতে হয়েছে না এমনি কমে সহ্য করে নিতে পারতেছেন? না সহ্য করতে পারতেছে, যে আছে সমস্যা নেই, আল্লাহর রহমতে ওষুধ খাই নাই। আমি এমনি ওষুধ খাইছি, ওই যে শ্বাসকষ্ট হয়তো মোনাস খাইতেছি, আর জানি কি দিয়েছে ওই খাই। ঠিক আছে, শ্বাসকষ্ট কমছে মোনাস খাওয়ার পর? মোনাস খাওয়ার পর একটু বুক হালকা হয়েছে, বুকটা একটু ভারী হয়ে গেছিল, তো মোনাস খাওয়ার পর একটু হালকা হয়েছে। ঠিক আছে। এই যে একটা লম্বা সময় তাকে আমি দেখছি, আমি কেসটা ছিল 14/9/2024 থেকে এখন চলতেছে আপনার জুন 2025। এই যে একটা লম্বা সময় তাকে আমি অবজারভেশনে রাখি এবং সেও ধৈর্য ধরে আমার কাছে অবজারভেশনে ছিল, এই জন্য তাকেও ধন্যবাদ।
এবং কেসটা এখন দাঁড়ায় গেছে। আশা করি ইনশাল্লাহ এরপরে আর কোনো সমস্যা হবে না, কারণ আমরা তার ইনজেকশন দেওয়া বন্ধ করার পরে যে তার পিরিয়ডিক্যাল সমস্যা শুরু হয় টুকটাক করে, ওইখান থেকে আমরা 4-5টা ডেট আমরা তাকে অবজারভেশনে রাখি যে কী হচ্ছে বোঝার জন্য। প্রথমে তার পিরিয়ড ঠিক মতো হয় না, পরে হলেও কম হয়, ব্যথা ছিল, পরে মাসে যখন মেডিসিন দেওয়া হয় ঠিক হয়ে যায় এবং তারপর থেকে এখন পর্যন্ত ঠিক আছে। ওই মেডিসিন দেওয়ার পর আরও 4টা মাস আমরা ওয়েট করি। তো এইভাবে আমরা প্রতিটা কেস যদি ধৈর্য ধরে করতে পারি, পেশেন্টকেও যদি আমাদের কাছে ধরে রাখতে পারি, এতে তাহলে অনেক কেস অনেক সহজে সমাধান হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ। সবাই কেসটা থেকে পেশেন্টের কিছু আমার রেকর্ডিং আছে, সেই রেকর্ডিংগুলি দিয়ে দেব বিভিন্ন জায়গায়, কখন কি কথাবার্তা হয়েছে কিছু রেকর্ডিং আছে, সেই রেকর্ডিংগুলি দিয়ে দেব। আশা করি এতে আপনাদের বোঝা সহজ হয়ে যাবে। এবং আসলে টোটাল কেসটা দাঁড়া করানো হয়েছে আপনার ফিলোসফির উপর। কোনো কেস ভালো করতে হলে, সাকসেস হতে হলে আপনি ফিলোসফি ভালো জানতে হবে। এখানে আমি ফিলোসফিটা আমার ক্লিয়ার থাকার কারণে আমি তাকে কিন্তু দীর্ঘ সময় তাকে আমার টাচে রাখতে পারছি, সেও টাচে ছিল, এবং যখন যেভাবে ওষুধ দেওয়া দরকার সেই জায়গায় আমি ওষুধটা প্রয়োগ করতে পারছি। যদি আমার ফিলোসফি জানা না থাকতো তখন আমি কেসটাকে নিয়ে একটা ট্র্যাপে পড়ে যেতাম এবং কেসটা স্পয়েল হয়ে যেত। তো কেসটা আল্লাহ দাঁড়া করাইতে আল্লাহ রাব্বুল আলামিন পেশেন্টকে এবং আমাকে দুজনকে আল্লাহ সহযোগিতা করছে, এই জন্য আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। এবং এই কেসের পর তার ফ্যামিলি আরও অনেক কেস আমি এখন আল্লাহর মেহনতে দেখতেছি। তো আসলে আপনার যদি এই ধরনের একটা সময় নিয়ে যদি একটা কেসকে অবজারভেশন করতে পারেন, বুঝতে পারেন, তো এটা বোঝার জন্য ফিলোসফিটা ক্লিয়ার থাকতে হবে। ফিলোসফি, ক্যান্ট অবজারভেশন, ক্যান্ট ফিলোসফি, এই জিনিসগুলি যদি আমরা জানি তাহলে আমাদের কেস সলভ করা অনেক সহজ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।